তা যদি দেই শালা, তুই আপনি কি পাগল বলতে- হয়ে যাবেন। হ্যাঁ? সরকার সাহেব বলুন আপনি সরকার একেবারে সাহেব মুখটা চুপ করে থাকবি। আপনি নারীদেরকে ব্ল্যাকমেল করে কিভাবে বিজনেস করেন আপনি করেন আরে আপা আমি তো আগেই করছি, ওইটা আমার বিজনেস। এমন এমন নারীদের দেখি। এই আপনার মতো ছাগলদেরই কি দরকার। তোকে যদি আমি জায়গা মতো পাই না আপনারা তো একটা ভিডিও দিছি আর আপনি অনেক ভয় পেয়ে গেছেন, এটা তো মাত্র স্যাম্পল ছিল। আমার একটা ছেলের সঙ্গে পরিচয় হয় ফেসবুকে, তো আমি তার সঙ্গে পালিয়ে সিলেট চলে যাই। আসলে তার কাজই হচ্ছে মেয়েদেরকে ব্ল্যাকমেইলিং করা। সে রমজানের সাথে চলে যে আবার কেন আমার কাছে আসলো? রমজান আমাকে হুমকি দিচ্ছে, আমাকে ভিডিও ফুটেজ পাঠায়, আমি সমাজের কারোর কাছে মুখ দেখাতে পারি না। ফুটেজটা যদি রমজান সবাইকে প্রচার করে। ভুল করেছি এটাই, ওকে বিশ্বাস করে ওকে বিয়ে করেছি। ও একটা বিবাহিত মহিলা, সেটা আমি জানার পরে ওকে অনেক ভালোবেসে অনেক বিশ্বাস করে তার সাথে সংসার শুরু করি। হ্যাঁ, নার্গিস আমার কাছ থেকে কিছু গয়নাগাটি এবং কি টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে এসেছে। আমি কিভাবে চিটিং করছি? চিটিং তো ওই করছে আমার সাথে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অপ্রিয় সত্য অনুষ্ঠানে। আর পুরোটা অনুষ্ঠান জুড়ে আমি নাজরিন হাসান চুমকি থাকছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা সকল সময় মনে হয় অবিশ্বাস্য। আর তাই তেমনই অনেক সত্য ঘটনা, মনের কষ্ট, দুঃখ, বিশ্বাসযোগ্য নয় এমন অবিশ্বাস্য ঘটনা নিয়ে এক এক পর্বে এক একজন অতিথি আসেন, প্রাণ খুলে মনের কথা বলেন আমার সাথে, আপনাদের সাথে, আমাদের সকলের সাথে। আজ এমনই একজন অতিথি এসেছেন তার মনের কথা আমাদেরকে খুলে বলতে। তার নাম নার্গিস। আমি কথা বলবো নার্গিসের সাথে। নার্গিস, কেমন আছেন আপনি? আপু আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে বেঁচে আছি, আপনার সামনে আছি। হয়তো বা একটা সময় মরে যেতে চেয়েছি, তো সেই জায়গা থেকে আমি কামব্যাক করে এখন আপনার সামনে এসেছি। মরে যেতে চেয়েছি, এটা ভাবা যত সহজ, আসলে কাজটা করা ততটাই কঠিন। অনেকে বলেন, কিন্তু আমি বলবো যে এই ধরনের ভাবনাটা ভাবাটাই সব থেকে কঠিন এবং ভাবাটা উচিত নয়। এমন কোনো কঠিন কাজ মানুষের করা, ভাবা বা করা উচিত নয়, যেটা মানুষ হিসেবে নিজেরাই নিজেদেরকে এইভাবে পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের কোনো রাইট নেই, কেন আমরা নিজেদেরকে মানে পানিশমেন্ট দিব? না অপরকে দিব, না নিজেদেরকে দিব, কিন্তু যৌক্তিকভাবে প্রত্যেকটা বিষয় ভাবতে হবে। আমার মনে হয় আপনি সেই যৌক্তিকতা বা সেই আহ, কি বলে এটাকে, কষ্ট থেকে উত্তরণের পথটি আপনি জানেন, আর তাই আমাদের সাথে শেয়ার করতে এসেছেন। জি আপু, সেরকমই অনেকটা। তো একটা সিচুয়েশন আপনি জানেন, সুসাইড মানুষ তখনই অ্যাটেম্প্ট নেয় যখন সে অনেক বেশি ভুল ডিসিশনের মধ্যে থেকে যায়। তো একটা সময় আমি অনেক ভুল ডিসিশনের মধ্যে গিয়েছি। আপনাকে আমি থামাতে বাধ্য হচ্ছি, আমি রিয়েলি সরি। দর্শক, ভুল ডিসিশন কিন্তু মানুষই নেয়। গরু, ছাগল, বানর, কোনো প্রজাতির, অন্য কোনো প্রজাতির প্রাণী ভুল ডিসিশন নিতে পারে না। যদি নিয়েও থাকে তার ফলাফল তারা পায়, কিন্তু মানুষ ভুল করবে, মানুষই আবার শুধরে নেবে। এটাই হলো সব থেকে বড় বিষয়। জি প্লিজ। আমার সঙ্গে কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাটাই আমি আজকে আপনার সাথে শেয়ার করতে এসেছি। আমরা শোনার জন্য প্রস্তুত। তো আমি যখন খুব ছোট, মানে খুব ছোট, যেহেতু আমাকে দেখে বুঝতে পারছেন আমি টিন এজে, আমার চাচাতো ভাই তো সরকার, তো তাকে আমি বিয়ে করে ফেলি। আপনি বিয়ে করে ফেলেন জি। পরিবারের অমতে? না না, পরিবারের মতে আমাদের সম্পর্ক ছিল, পারিবারিকভাবেই আমরা আপনাদেরকে বিয়ে দেয়া হয়? জি। আচ্ছা, তারপর? তো সেখান থেকে আমাদের 5 বছরের সংসার ভালোই যাচ্ছিল। কিন্তু একটা সময় মনে হলো, হয় না একটা কনজারভেটিভ ফ্যামিলির মধ্যে একটা বাইন্ডিং এর মধ্যে থাকে, তো আমি তেমনটি একটি বাইন্ডিং এর মধ্যেই ছিলাম। আর অল্প বয়সে বিয়ে হওয়ার ফলে এটাই হয়েছে যে আমি আমার হাজবেন্ডকে ছাড়া বাইরের জগৎ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো একটা পর্যায়ে আমি যখন মোবাইল ইউজিং শুরু করেছি, তো ওইটাই তো মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইল মানেই একটা অ্যান্ড্রয়েড মোবাইল মানেই আমার আস্তে কাছে আস্তে আপনি বাইরের জগৎটা জগৎটাকে আমার দেখতে শুরু দেখতে শুরু করলেন। করেছি অনেকটাই। তো দেখতে শুরু হওয়ার পরে আমার একটা ছেলের সঙ্গে পরিচয় হয় ফেসবুকে। তো আমাকে প্রতিনিয়ত সে হচ্ছে চ্যাটিং আপনার করে, বন্ধু হয়? বন্ধু হয়, ফেসবুক ফ্রেন্ড হয়। আমাকে আচ্ছা। প্রথমে রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট পাঠাতে থাকে, টেক্সট করতে থাকে। তো আমি এটার কোনো রিপ্লাই দিইনি। তো একটা পর্যায়ে গিয়ে তো আমি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি এবং তার সঙ্গে আমার মেসেজিং হতে থাকে এবং সম্পর্কটা অনেকটা গভীরেই চলে যায়। তার সাথে আমার দেখা করার দেখা তার জন্য আমি খুব উতলা হয়ে পড়ি যে হ্যাঁ, আমি তার সঙ্গে একটু দেখা করব।
মানে সে এই অদৃশ্য মানুষটাকে নিয়ে আপনার মধ্যে এক ধরনের অনুভূতি তৈরি হয়, অনুভূতি তৈরি আবেগ হয়েছে। কাজ করা শুরু করে, জি, এবং আপনি মানে যেটা আপনি বললেন যে উতলা হয়ে পড়েন তার জন্যে। তার জন্যে। এবং আচ্ছা, একটা ব্যাপার যে আপু, ভালো লাগলে একটা ব্যাপার, মায়ায় কেউ যদি কারো জড়িয়ে পড়ে সেই জায়গা থেকে সে কিন্তু কাম ব্যাক করতে পারে না। তো তার সঙ্গে যখন আমি ফোনে মায়া বড় ভয়ঙ্কর। যখন তার সাথে আমি কথা বলা স্টার্টিং করি, তো সে আমাকে বলে সে লন্ডনে থাকে। আচ্ছা, হ্যাঁ, তো লন্ডনে থাকে, চলে আসো। আমি তো বাইরের জগৎ কিছুই জানি না। তখন তার সাথে কথা বলতে বলতে মনে হয়, সে বলে যে আসো, বাইরের জগৎটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি উনি কি আপনাকে গর্জিয়াস। লন্ডনের ছবি পাঠাতেন, বা জি, লন্ডনে উনি আছে জি, সেই সকল ছবিও আপনার জি, সাথে জি, শেয়ার করতেন? শেয়ার করতেন। এবং একদিন আমাদের সাথে দেখা, বলে যে আমি লন্ডন থেকে আসছি, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তো আমি যেহেতু শ্বশুরবাড়ি সরকার বাড়ি, অনেক নামকরা একটা বাড়ি। আপনাদের ওই জি, গ্রামটাতে? জি, জি। তো সেখান থেকে আমার অনেক সিচুয়েশন হ্যান্ডেল করে আমি চুরি করে তার সাথে বোরকা পরে, হিজাব পরে, দেন যেভাবে হয় না একটা আপনার অনেক সাহস। সেভাবে করে তার সঙ্গে আমি দেখা করতে গিয়েছি। তো দেখা করতে যাওয়ার পরে সে তো খুব বেশি উম, মানে কি পোশাক যেটাকে বলে, খুব একটা দামি ফোন, দেন গাড়িতে এসছে, একটা লাক্সারিয়াস গেট আপ যেটাকে বলে সেভাবে সে এসছে। এবং এসে আমাকে খুব কনভিন্স করার চেষ্টা করলো যে তুমি চলো আমার সাথে, তুমি তো ইংল্যান্ডে হ্যাঁ, আপনাকে বিয়ে করতে চাই? হ্যাঁ আমাকে বিয়ে করতে চায়। আচ্ছা, তো আমি বললাম যে আমার যেহেতু 5 বছরের সংসার, ইভেন তো আমরা তো একটা রিলেশন করে, আমার যেহেতু চাচাতো ভাই সে, তো তার সঙ্গে আমি সম্পর্ক করে বিয়ে করেছি, সেখান থেকে আমি কিভাবে চলে আসতে পারি? তো বললো সেটার চিন্তা তোমার না। আপনাদের এই এই দুজনের সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত আপনি বললেন যে আপনি উতলা হতেন, আপনার তার প্রতি এক ধরনের মায়া জন্মেছিল, অনুভূতি কাজ করতো। অনুভূতি কাজ করতো, সব ঠিক আছে, কিন্তু সম্পর্কের বাউন্ডারিটা কত দূর ছিল? বাউন্ডারিটা বলতে, যে মানে শুধুই বন্ধুত্ব, নাকি বন্ধুত্বের থেকেও আরো বেশি? না, বন্ধুত্ব যেহেতু আমরা দেখিনি, কথা বলতে বলতে বন্ধুত্ব থেকে আমরা অনেক দূরে এগিয়ে গেছি। তারপরেও আবার হাজবেন্ড নিয়ে টানাটানি কেন করছেন? উনি তো ঠিকই ছিলেন, যে আপনার যেহেতু সম্পর্কের বাউন্ডারি আপনি ক্রস করে ফেলেছেন, উনি তো আপনাকে বিয়ের প্রপোজাল দিতেই পারে। এখন দিতেই পারে, আমি তো একটা সংসারের রানী আছি, তো সেই তাহলে সংসার, আরেকজন মানুষের সাথে কেন সম্পর্কটা তৈরি করলেন? আমি তো আপু বাইরের জগৎ তো জানি না। আমি এই প্রথম মনে হয়েছে যে ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয়, এই ছেলেটা আমার সঙ্গে যেভাবে কথা বলছে, মানে বন্ধুত্ব থেকে এক ধরনের অনুভূতি কাজ করছিল, যেটা আপনি তার সাথে শেয়ার করা শুরু শেয়ার করা করেছিলেন। শুরু করেছি। এটা একটু দর্শক আপনাদের উদ্দেশ্যে পরিষ্কার করলাম, যে অনেক সময় মনে হতে পারে যে প্রেম ভালোবাসা না, মায়া কাজ করে, একটা মানুষের সাথে কথা বলতে ভালো লাগতে পারে, সেরকমই হয়তো অনুভূতি আপনার মধ্যে জি, হয়েছিল, জি, জি। কিন্তু আপনি আপনার সংসারটা মানে ছাড়তে ছাড়তে চাননি। চাইনি। আচ্ছা, তারপর? তো সেখান থেকে সে বলল, যেহেতু আমার শ্বশুর বাড়ির স্ট্যাটাসটা অনেক হাই, তো বলল যে প্রবলেম হবে না, তুমি চলে আসো এগুলো ছেড়ে, আমরা ভালো থাকবো লন্ডনে। তোমাকে আমি তুমি যদি আমি একটা সময় তো পড়াশোনাও ছেড়ে দিয়েছি। যখন কতদূর পড়াশোনা করেছেন এমনিতে? আমি এসএসসি পর্যন্ত গিয়েছি, তার মধ্যে টিনেজে আমার বিয়ে হয়ে গেল। হুম হুম। তো তখন বলল, তুমি তুমি পড়াশোনা রানিং করো, আমি প্রয়োজন হলে তোমাকে অক্সফোর্ডে পড়াবো, চলো। তো সেখান থেকে এটা তো আমার জন্য একটা ড্রিম মনে হচ্ছিল। তো সেই ড্রিম থেকে আমি কোনো কিছু আসলে বাকবিচার না করে আমি একটু সময় চেয়েছিলাম, যে আমি একটু সময় যাচ্ছি, একটু সময় যাচ্ছি। তো সে আমাকে নাছোড়বান্দা সময় দিতে রাজি না। তারপরেও আমি সময় নিতে চেয়েছি, যে আমি একটু ভাবি বাসায় আমি বের হব কতদিনের কিভাবে। পরিচয় ছিল আপনাদের আপু ফেসবুকে? আপু সর্বোচ্চ 1 মাস, 1-2 মাস এক মাসের মধ্যে উনি আপনার টানে ইংল্যান্ড থেকে চলে এলো? সে তো দারুণ সেটাই ব্যাপার। বললো। তারপর ক্যারি অন। এখন তার তো আমাকে অনেকদিন থেকেই সে আমাকে টেক্সট করেছে, ফ্রেন্ড রিকোয়েস্ট করে অনেকদিন থেকে, এই তার সঙ্গে আমি শুরু করেছি কথা বলা 1-1.5 মাস, 2 মাস সর্বোচ্চ। কিন্তু এর আগে থেকেই সে আমাকে হচ্ছে টেক্সট করতেই থাকতো, যে আমার সঙ্গে কথা বলতে চায়, যোগাযোগ করতে চায়। তো একটা পর্যায়ে আমার মনে হলো, একটা মানুষ আমাকে অনেকদিন ধরে টেক্সট করছে, তাহলে কেন নয় আমি তাকে একটু অ্যাকসেপ্ট করে রিপ্লাই দিই। রিপ্লাই দেই। তো যখন থেকে রিপ্লাই দেওয়া শুরু করেছি, সে ছবি পাঠাতে থাকে লন্ডনের। তার বলেছেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনাকে প্রপোজ করলো, আপনি একটু ভীত হয়ে গেলেন সংসার জি, ছেড়ে যাবার চিন্তা করে। তো বাসায় ফিরে এলেন। জি। বাসায় ফিরে আসার পর? বাসায় ফিরে আসার পরে আমার তার প্রতি অনেক বেশি আকর্ষণ কাজ করছিল। আমার মনে হচ্ছিল আমার বাসার মানুষগুলো সব, যে আমি একটা জেলখানার মধ্যে আছি। সবাই আমাকে মনে হচ্ছে যে পানিশমেন্টের জন্য সবসময় রেডি থাকে। তো আমি আর কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছিলাম না।
আমার অনেক শুধু কষ্ট পাচ্ছিলেন? খুব কষ্ট পাচ্ছিলাম আমি এর তার আগে জন্য। বাড়িতে এমন কষ্ট আর কখনো এমন এমন পাননি? ফিলটা আমার হয়নি। তো মনে হয়েছে যে হ্যাঁ, সে সঠিক। সে আমাকে যেই অফারটা করেছে, আমার তার হাতে হাত রেখে সেই অফারটা গ্রহণ করাটা আমার উচিত হবে। তখন আমি তাকে ফোন মানে দিয়েছি। ভদ্রলোকের বিয়ের ডাকে সাড়া দেওয়াটা আপনার আমার সঠিক জন্য সিদ্ধান্ত সঠিক বলেই সিদ্ধান্ত মনে হয়। বলে মনে হয়েছিল। ওকে, ভালোবাসা, মায়া। তখন আমি তাকে ফোন দিয়ে বললাম যে হ্যাঁ রমজান, ছেলেটির নাম ছিল রমজান, আমি তোমার কথা এগ্রি, তুমি আমাকে নিতে আসো, আমি তোমার সঙ্গে চলে যাব। তো আমি তার সঙ্গে পালিয়ে সিলেট চলে যাই। প্রথম কিছুদিন আমাদের ভালোই চলছিল এবং আমি তাকে বলছিলাম যে ভালোই চলছে, আমি চলে এসেছি যখন তোমার সঙ্গে এখানে, আমরা লন্ডন কবে যাচ্ছি? কিন্তু আপনার হাজবেন্ডের, আপনি তো পুরোপুরি আপনার বাড়ি, শ্বশুর বাড়ি সবার থেকে কাইন্ড অফ পালিয়ে চলে এলেন। পালিয়ে চলে এসেছি। তারপর কোথায় গেলেন আপনারা? এটা তো অনেক আমরা বড় সাহসী কাজ। পালিয়ে যখন আমাকেও নিতে এসেছে আমাদের বাড়ির পিছনে আর কি হুম হুম। একটা জায়গাতে, তো সেখান থেকে এসে আমার গাড়ি নিয়ে এসেছে, আমি তার সাথে পালিয়ে সিলেট চলে যাই। সিলেটে চলে যাওয়ার পরে আমাদের বেশ কিছুদিন খুব ভালো কাটছিল। হুম হুম। তো আমি একটা পর্যায়ে তাকে বলি, আচ্ছা আমরা লন্ডন কবে যাচ্ছি? এক্স্যাক্টলি। তারপর? যে তুমি তো আমাকে নিয়ে এসেছো এটা বলে যে অনেক বেশি, আমি তো ঘরের চার দেয়ালের বাইরে জগৎটা জানি না, তাহলে আমি যে জাঁকজমকপূর্ণ শহর, জাঁকজমকপূর্ণ মানুষ, এটা স্বাধীনভাবে বাঁচার। স্বাধীনভাবে বাঁচার যে একটা ব্যাপার, এটার জন্যই তুমি আমাকে কনভিন্স করে নিয়ে হুম এসেছো। হুম হুম। এর জন্যই আমি আমার সাজানো সংসার, 5 বছরের সংসার ফেলে চলে এসেছি, তাহলে কোথায় সেটা? তো আস্তে আস্তে এরকম 4-5 মাস যাওয়ার পরে আমি জানতে পারি সে আদৌ কখনো লন্ডনেই ছিল না। এখন সে লন্ডনেই ছিল না এবং আমার আগেও তার দুটো বউ ছিল। হ্যাঁ, কয়টা? দুটো। আমি তার 3 নম্বর ওয়াইফ। আচ্ছা। হুম, তারপর? তখন আমি, তো আমার আকাশ ভেঙে পড়ে যে এটা কিভাবে সম্ভব? আমি আমার সাজানো সংসার, আমার হাজবেন্ড খুব ভালো মানুষ ছিলেন, মানে সবকিছু মিলিয়ে আপনার তো সব কুল চলে যাওয়ার মতো একটা অবস্থা। আমি তো সব কুল হারিয়ে ফেলেছি। তো সেই সিদ্ধান্ত থেকে আপনি তো শুরুতেই বললেন যে আত্মহত্যা মহাপাপ এবং আমরা এই সিদ্ধান্তটা না নেই। তো এই পরিস্থিতিতে আমার তখন কি করা উচিত ছিল? একটা মিথ্যা প্রতিশ্রুতি, এবং সে কখনো না লন্ডনে ছিল, সে লন্ডনের পিকগুলো এডিট করে তার ছবিগুলো, এটাই তার কাজ। এবং আমার মতো, শুধু যে আমি সেটা না, আমার মতো হিউজ মেয়েদের সাথেই তার সম্পর্কটা এটা। এক এক নামে তার উনি ফেসবুক আইডি আসলে কি করেন? আসলে তার কাজই হচ্ছে মেয়েদেরকে ব্ল্যাকমেইলিং করা, মেয়েদেরকে এভাবে কনভিন্স করে নিয়ে আসা, যারা বড়লোক বাড়ির মেয়ে, যারা বড়লোক বাড়ির বউ, যাদের একটু অবস্থাশালী আছে, এদেরকে নিয়ে এসে ব্ল্যাকমেইলিং করাই হচ্ছে ওর মূল কাজ। ও মাই গড, এ তো ভয়ঙ্কর ট্র্যাপ। এবং আমার আগেও অনেক মেয়ে ট্র্যাপে শিকার হয়েছে, যেটা আমি আস্তে আস্তে জানতে পেরেছি তার মোবাইল দেখে। তার একের অধিক তার মোবাইল, একের অধিক তার সিম, বিভিন্ন নামে তার ফেসবুক আইডি খোলা, এবং অনেকেই আমি জানতে পেরেছি যে অনেকেই এসেছে এর আগে এদের বাড়িতে। এবং এভাবে সে ব্ল্যাকমেলিংটা করে। এইভাবেই সে ব্ল্যাকমেইলিং মানে করে। তার কাছে আর কি আছে যেটা দিয়ে সে ব্ল্যাকমেল করে? যেমন আপনি তার স্ত্রী, সে কি কোনো ভিডিও বা হ্যাঁ, তার শুধু কিছু ছবি, কিছু অ্যাডাল্ট ক্লিপ, যেটা এ টু জেড একটা ব্ল্যাকমেইলিং এর সর্বোচ্চ চূড়ায় একটা মানুষ যেতে যতটুকু লাগে ততটুকু সে করতে পারে, ততটুকু সে করে। আপনি তো সব ছেড়ে চলে এসেছেন, এখন আপনাকে ব্ল্যাকমেল করে উনি আর কি পাবেন? ব্ল্যাকমেইলিং করে সে আমার বাবার বাড়ি, আমার যেই শ্বশুর বাড়ি, সেখানে দিয়ে সে প্রতিনিয়ত ব্ল্যাকমেইলিং করে যে সোশ্যাল মিডিয়া আমার ছবিগুলো ছেড়ে এবং দিবে। সে আপনার সাথে এটা শুরু করে দিয়েছিল? সে অলরেডি আমার শুরু করে দিয়েছিল। আপনি কত টাকা দিয়েছেন এ পর্যন্ত তাকে? কমপক্ষে 10 লাখ। এবং আমি আমার টাকাটা শ্বশুরবাড়ি থেকে কোত্থেকে এনেছেন? আমার শ্বশুরবাড়ি থেকে, আমার স্বামীর কাছ থেকে। আপনার হাজবেন্ড আপনাকে পরে সহায়তা করেছেন? সহায়তা বলতে আমি নিয়েই এসেছিলাম। যখন আমি বাড়ি থেকে পালিয়ে আসি, তখন আমি আমার শরীরে যে অর্নামেন্টসগুলো ছিল, গাভর্তি গয়না যেটাকে বলে, সেটা ছিল, এবং যে টাকা ছিল আমার কাছে। আমার আগেই বলেছি আমার এক্স হাজব্যান্ড, সে অনেক ভালো একজন মানুষ। তার সাংসারিক প্রতিটা জিনিসই আমারই সংসার প্রতিটা জিনিসই আমার হাতেই তৈরি। ব্যাংক ব্যালেন্স যেখানে যেটা লাগবে সবই আমার কাছে। তো ও রমজানের কাজটাই হচ্ছে এই টাইপ অফ মেয়েদেরকে টার্গেট করা। প্রথমে কথা বলে, সবকিছু জানে, জানে, মনের তার দুঃখের কথা, জি,
তারপর এই ধরনের কাজটা করে। ও মাই গড। আপনি যে তিনজন, আপনি যে তৃতীয় স্ত্রী তার লাইফে, সেটা কিভাবে বুঝলেন? একই সাথে বাকি দুই স্ত্রীও কি ওই সিলেটের বাড়িতে ছিল? সিলেটের বাড়িতে এসেছিল শুধু 2 স্ত্রী না, এরকম আরো 6-7 জনও হতে পারে। আমি তো জেনেছি, কিন্তু আস্তে আস্তে জেনেছি অনেক অনেক মেয়েদের ক্লিপ, অনেক অনেক মেয়েদের সাথে ব্ল্যাকমেইলিং। আর বিয়ে তো হচ্ছে একটা ট্রাপ, বিয়ে একটা ট্রাপ ছাড়া কিছুই না। আপনার সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করার পর আমরা আপনার এক্স হাজবেন্ড সরকার সাহেবের সাথে আমরা কথা বলেছি। উনি স্টুডিওতে এসেছেন, এমনকি রমজান সাহেবও এসেছেন। আমি ওর চেহারাটা দেখতে চাই না। রমজান এতটা আহ, বিকৃত মস্তিষ্কের হ্যাঁ, মানুষের সেটা ওনার সমস্যা সাথে আমি কথা হতে বললে চাই আমরা না। বুঝবো উনি কতটা মানে কি অবস্থায় আছেন। উনি নিশ্চয়ই আমাদের সাথে কথা বলবেন বিধায় উনি এসেছেন। যাই হোক, এখন আমরা সরকার সাহেবের সাথে আগে কথা বলবো। ওকে? জি। আপনি আসলে এই প্রোগ্রামে এসেছেন কি এই এই দুঃখের কথাটা বলার জন্যে? মানে হ্যাঁ, এমন একটা বড় ভুল আপনি করে ফেলেছেন। এটা বলার জন্য, কারণ আমার মতো ভুল যেন কোনো সাংসারিক কোনো মেয়ে যেন আর না করে। কারণ না, না, এটা আপনি এটা আবারও ভুল বললেন। শুধু সাংসারিক কেন, কোনো মেয়ে, কোনো নারী যেন এমন ভুলটি না করেন। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত আমরা একটু সময় পেলে আমরা সোশ্যাল মাধ্যমে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু ভালো লাগার কিছু কষ্টও থাকে, কিছু ফাঁদ থাকে, যেই ফাঁদে আপনারা পা দিবেন না। আজকের অনুষ্ঠান দেখবেন এবং সেই শিক্ষাটাই লাভ করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আমি এখন কথা বলবো সরকার সাহেবের সাথে। ওকে নার্গিস? জি, অবশ্যই। তারপর আপনার আরো অনেক কথা শোনার বাকি আছে। জি, অবশ্যই। সুপ্রিয় দর্শক, কথা বলছি সরকার সাহেবের সাথে। আপনি কেমন আছেন সরকার সাহেব? এই তো আছি আপু, ভালো আর কিভাবে থাকতে পারি। নার্গিস তো আপনাকে সব কিছু খুলে বলেছে। আচ্ছা আপু, আপনার বাসায় তো কাচের প্লেট, বাটি, গ্লাস সব কিছু আছে। আপনার পছন্দ যদি একটি বাটি ভেঙে যায়, সেটা আপনি জোড়া দিবেন ঠিকই, কিন্তু দাগটা থেকে যাবে। আমার কষ্টটা আপু সেই জায়গায়। আমি খুবই সরি, নার্গিস আমাদেরকে খুলে বলেছে সমস্যাটা, এবং আপনার আপনার পরিবারের সাথে আপু, আমার তো কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, কিন্তু নার্গিস আমার থেকে কেন চলে গেলো? আমাদের বিয়ে হয়েছে মাত্র 5 বছর, 5 বছরের আমাদের কোনো ছেলে মেয়ে কিছুই হয়নি, কিন্তু সে রমজানের সাথে চলে যে আবার কেন আমার কাছে আসলো? আসলো তো ঠিকই আছে, বিশাল বড় একটা সমস্যা নিয়ে আসলো। সেই সমস্যা, রমজান আমাকে হুমকি দিচ্ছে, আমাকে ভিডিও ফুটেজ পাঠায়। আমি সমাজের কারোর কাছে মুখ দেখাতে পারি না, কি করব, কোথায় যাব? এটা 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 কি সমাজের মধ্যে আপনি একটু স্বাভাবিক হন। আপনি কাঁপছেন, আপনি কাঁপছেন। আপনি আপু, একটু আমি থেমে থাকতে পারছি না আপু। একটু 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 ঠান্ডা মাথায় কথাগুলো বলেন। আপনি নিঃশ্বাস নিন, জোরে নিঃশ্বাস নিন। সরি আপু, আমার আমার জীবনে যা ঘটে গেছে আপু, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সরকার সাহেব, এই যে ছবি, এই যে ভিডিওর কথা বললেন, এটা কি অলরেডি রমজান কি মানে ছড়িয়ে দিয়েছে? ছড়িয়ে দিয়েছে কিনা আমি বলতে পারি না, কিন্তু ও আমাকে দিয়ে আমার কাছে যখন দিল, আমার হোয়াটসঅ্যাপে যখন আসলো, আমি দেখে তো একেবারে অস্থির হয়ে গিয়েছি। আমি কি করব, কোথায় যাব, কোনো কিছু দিশামিশা না পেয়ে আমি আপনার কাছে ছুটে আসলাম। হ্যাঁ, আমাদেরকে নার্গিস তার কথা বলতে মানে এসেছিল। নার্গিসের কথা অনুযায়ী আমরা আপনাকে ফোন করেছিলাম। আমার ভালো লাগছে যে আপনি আমাদের সাথে বিষয়টা শেয়ার করতে পেরে হয়তো একটু ভালো বোধ করবেন। আমি একেবারে থানা পর্যন্ত গিয়েছি, কিন্তু কোনো কিছুই হয়নি। আমার কাছে কেন মনে হয়নি? হয়েছে যে থানাটা, আইনটা একটা বন্দি, অন্ধকার, সেখানে প্রমাণ চাচ্ছে। আমি কিভাবে প্রমাণটা দিব? আমি তো নার্গিসকে ভালোবাসি আপু। আপনার কাছে তো ভিডিওগুলো আছে, ছবিগুলো আছে। আমি তো সেটা দেখাতে পারবো না, সেই লজ্জাটা আমি নার্গিসের চোখের সামনে আমি তাকাতে পারি না আপু। বলেন আপনি, আমি কি করতে পারি? তাহলে ওই ফেসবুক যেই আইডিটা থেকে আপনাকে এই ধরনের ক্লিপিংসগুলো বা এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো পাঠানো হচ্ছে, সেটা থানাতে সেই আইডিটা আপনি সাবমিট করেন। করার জন্য অনেক চেষ্টা করেছি আপু, পারছেন না? কিন্তু মনের বিবেকটা মানছে না।
আমি মানে এটা শেয়ার করা মানেই তো নার্গিসের চেহারাটা নার্গিসের চেহারাটা বেশি উঠবে। আমি নার্গিসকে প্রচুর ভালোবাসি। ও চলে গিয়েছিল ঠিক আছে, কিন্তু কেন যে আসলো, এসে বিশাল একটা সমস্যা ফেলে দিল আমাকে। প্রতি মাসে সেই রমজান আমার থেকে ব্লেম করে টাকা আদায় করছে, নার্গিসকে চাপ দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আমি এটা নিতে পারছি না আপু। আপু, রমজানকে আমি যে টাকা দিয়েছি সেই টাকা দিয়ে যদি আমি বাহিরে থেকে কিছু গুন্ডা ঠিক করতাম, তাহলে আমি ওকে করে রমজান আর নার্গিসকে করতে পারতাম। না না না, নার্গিস তো ভুল করে ফেলেছে, একটা না ফাঁদে আপু, পড়েছে। না 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 না, আমার সরকার আপনি সাহেব বললে এখানে হবে একটু না। বলার আছে। আপনি পাপকে ঘৃণা করুন, পাপীকে ঘৃণা করুন, কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যেটাতে মানুষ আপনাকে পাপী সাব্যস্ত করে। আপু, আমি পাপকে ঘৃণা করি, পাপীকেও আমি পছন্দ করি না, কিন্তু আমি করে একজন পাপী হতে চাই। ও রমজান আমার জন্য যে ক্ষতি করেছে, আমার বাবা মা ভাই বোন সবারকে তছনছ করে দিয়েছে। আমি আমি কোনো কিছু উপায় না পেয়ে আপনার কাছে এসেছি। আপনি বলুন আমি এখন কি করতে পারি, কোথায় যাব, কার কাছে যাব? বিচারের কাঠগড়া আমার কাছে মনে হয়েছে আপনাকেই। সুপ্রিয় দর্শক, এমন অসংখ্য অসংখ্য নারী প্রতিনিয়ত ভিকটিম হচ্ছে। শুধু নারী ভিকটিম হচ্ছে না, নারীর সাথে তার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন সকলেই ভিকটিম হচ্ছে। তাই আমাদের নারীদের উচিত সচেতন হওয়া। আসলে আপনি এই যে কথা বলছেন, আপনি যেভাবে ভাবছেন, নার্গিসের পাশে আছেন, এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো সরকার সাহেব। আমি নার্গিসের পাশে আছি, থাকবো, কিন্তু রমজানের মতো এরকম কয়েকটা কিটকে উপড়ে ফেললে কিছু হবে না। সমাজে এরকম অনেক হচ্ছে আপু। আমাদের সমাজটা মনে হচ্ছে যে অন্ধকার, কেউ দেখো না দেখার ভান করছে। কি হবে? সবার ঘরে তো মা বোন সবাই আছে। এটা তো রমজানের বিজনেস। রমজান তো এভাবেই জীবন যাপন করে, এইভাবেই আয়েশি জীবন কাটাতে চায় এবং এভাবেই তিনি অসংখ্য নারীর জীবন নষ্ট করতে চায়। হ্যাঁ আপু, আমি শুনেছি। আমার কাছে এটাই মনে হয়েছে। যদিও আমি এখনো রমজানের সাথে কথা বলিনি, আমি কথা বলবো, বললে তখন বোঝা যাবে তার মানসিকতা কি। আমার কাছে রমজানের প্রমাণ আছে। আপনিও চোখ খুলুন, আপনিও 10 জনের মতো সবার কাছে যান, কিন্তু আমাদের সমাজ তো এটা মানবে না। আমাদের সমাজ ছি ছি করবে, বলবে যে কি সরকারের বউ কি করেছে। এই ফুটেজটা যদি রমজান সবাইকে প্রচার করে, এই বাংলার মাটিতে সবাই দেখবে। আমি তখন কি করবো আপু না, বলুন? শুধু তো নার্গিসেরটাই দেখবে না ভাই, নার্গিসের বাস্তবে আপনার মতো সচেতন মানুষ আমাদের অনেক প্রয়োজন। আপনার মতো এই যে নার্গিসের পাশে শক্ত হয়ে থাকার মানে মানুষ অনেক বেশি প্রয়োজন। আমি তো এটাই চেয়েছি আপু। আমি নার্গিসকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। আমার নার্গিস আমার চাচাতো বোন। অবশ্যই নার্গিস আপনাকে বলেছে আমাদের ভালোবাসার বিয়েটা কিভাবে। নার্গিস আরেকটা কথা বলেছে, সে ভুল করে ফেলেছে, সে এটা- মোহগ্রস্ত হয়ে গিয়েছিল, মায়ায় পড়েছিল, যে মায়াটা আপনার কুহকিনী মায়া বলতে পারি আমরা। এই হাতছানিতে আসলে সে ভুল করে ফেলেছে। সরকার সাহেব, আমি যেমন আপনার সাথে কথা বললাম, আমি খুব ভালো লাগলো, আমার সত্যিই ভালো লাগলো যে এখনো আমাদের দেশে সরকার সাহেব আছে। আপনার মতো মানসিকতার মানুষ বড় প্রয়োজন। কিন্তু পাশাপাশি আমার না রমজানের সাথে কথা বলতে হবে, একটু বুঝতে হবে কেন তিনি এমনটা করেন। আমি তাই রমজানের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আপনি কথা বলে দেখুন রমজান কি বলে, কিন্তু ওকে আমি ছাড়বো না। আইন আছে, আদালত আছে, প্রত্যেকটা বিষয়ের বিভিন্ন ধারা আছে। আপনি যে কোনো ধারায় রমজানকে অবশ্যই দোষী সাব্যস্ত করতে পারবেন। আইন যতদিন বিচার না করবে ততদিন আমাদের মতো এরকম সাধারণ মানুষের কোথাও শান্তি হবে না। একই ধরনের এরকম একজনের পর একজন রমজান আসবে আর যাবে। কে করবে এর সমাধান? আইন করবে এবং আমাদেরকে সামাজিকভাবে সংঘবদ্ধ হতে হবে। আমি কথা বলি রমজানের সাথে, তারপর আপনাকে মুখোমুখি বসিয়ে দেব রমজানের। তবু দেখেন কি বলে রমজান। সুপ্রিয় দর্শক, এখন আমরা কথা বলছি নার্গিসের বর্তমান স্বামী রমজান সাহেবের সাথে। কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে অতটা ভালো নেই যতটা ভালো। আপনাকে একটু আমি থামাই। আপনার কথা এবং অ্যাকসেন্ট শুনে মনে হচ্ছে না আপনি সিলেটি। আপনি কি সিলেটি? হ্যাঁ, না আমি মূলত সিলেটের না, আমি সিলেটে থাকতাম, থাকতাম, এখন আর থাকেন না? এখন আর থাকি না। ও, আপনি এখন ইংল্যান্ডে থাকেন? না, ওটা আপনার জানার তো কোনো দরকার নেই। আপনি যেই ইস্যু নিয়ে আমাকে ডাকছেন সেটা আপনি বলেন। আমি যে ইস্যু নিয়ে আপনাকে ডেকেছি সেটা হলো যে আপনি সিলেটে থাকেন, আপনার একই পরিবারে ৩ জন স্ত্রী থাকে, তার মধ্যে একজন স্ত্রী হলো নার্গিস। নার্গিসের কমপ্লেইন হলো যে আপনি তার সাথে চিটিং করেছেন। না, আমি আমি কিভাবে চিটিং করছি? চিটিং তো ওই করছে আমার সাথে। কারণ দেখেন, ও একটা বিবাহিত মহিলা, সেটা আমি জানার পরে ওকে অনেক ভালোবেসে অনেক বিশ্বাস করে তার সাথে সংসার শুরু করি। বাহ, তারপর? সে আমার সাথে থাকে। হুম হুম। প্রথম কিছুদিন ভালো থাকার পরে সে আমার সাথে নানান ধরনের বাহানা তৈরি করে। কি ধরনের বাহানা? যেমন ধরেন, আমি আমার কোনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারি না, আমি আমার আত্মীয় স্বজনের সাথে, তারা যদি আমার বাসায় আসে সে সহ্য করতে পারে না, তা আমার সাথে তর্কাতর্কি বিভিন্ন এইভাবে আস্তে আস্তে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। আমি কিন্তু তো- আরো ২ জন যে স্ত্রী আপনার সাথে ওই একই বাড়িতে থাকে। সেটা তো দেখেন আপা, আমি 3টা বিয়ে করেছি। আমার প্রথম স্ত্রী রেনু, সে গলায় দড়ি দেয়। আর দ্বিতীয় স্ত্রী সে পাগল। আর তৃতীয় স্ত্রী তো সে ছোট। এখন আমি যাদের সাথে, তারে আমি অনেক, দেখেন আমি অনেক ফোড় খাওয়া একটা ছেলে। তারপরে হিসাবে মিলছে না। তার মানে আপনার আরো একটি স্ত্রী যদি মৃত হয়ে থাকে তাহলে তো আপনার আরো একটি স্ত্রী আছে, তার মানে নার্গিস আপনার চতুর্থ স্ত্রী। আপনি যদি এটার কোনো, না, নার্গিস আমার তৃতীয় স্ত্রী, 3 নাম্বার স্ত্রী উনি। কিন্তু নার্গিস বলছে যে তার সাথে আরো ২ জন স্ত্রী, আপনার স্ত্রী ওই একই বাড়িতে বসবাস করে। যদি আপনি এর কোনো প্রমাণ পান, অথবা না না, আপনি বলছেন আপনার প্রথম স্ত্রী রেনু যে কিনা সুইসাইড করে, গলায় দড়ি দেয়, দ্বিতীয় স্ত্রী যে কিনা মানসিক ভারসাম্যহীন। পাগল। পাগল বলবেন না প্লিজ। কেন মানুষ পাগল হয়, কি ধরনের পাগল সেটা আমরা যেহেতু দেখছি না, আপনার মুখ থেকে শুনতে ভালো লাগছে না। আমাদেরকে আগে জানতে হবে, তারপর আমরা এই শব্দটি ব্যবহার করতে পারবো কিনা ভাববো। আচ্ছা, তৃতীয় স্ত্রী বলছেন নার্গিসকে, কিন্তু নার্গিস বলছেন একই বাড়িতে আরো হুম আরো ২ জন মানুষ তার সাথে বসবাস করে যারা কিনা আপনার স্ত্রী। একজন যদি প্রয়াত হয়ে থাকেন বা গত হয়ে থাকেন তাহলে বাকি ২ জনকে, তার মানে নার্গিস আপনার তৃতীয় স্ত্রী। আরেকবার হিসাব করেন। আপনি বলছেন নার্গিস তৃতীয় স্ত্রী, তৃতীয় তাহলে রেনুকে রেনু আমার প্রথম স্ত্রী। তাহলে আপনি হিসাব করেন তো নার্গিস আপনার কততম স্ত্রী? ও সরি সরি, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, নার্গিস আমার চতুর্থ স্ত্রী। এটা নার্গিসও বোঝেনি কতটা সরল মেয়েটা, আর আপনি বলছেন সে আপনাকে ফাঁদে ফেলেছে। আপা, আপনি যেটা বলছেন সে আমাকে ফাঁদে ফেলেছে, সেটা অবশ্যই। কারণ দেখেন, ওই বিবাহিত একটা হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি আমাদেরকে বলেছেন। তারপরও আমি তাকে বিয়ে করেছি। হ্যাঁ, আপনি বলেছেন এবং যে সরল আপনার, বিশ্বাসে বিয়ে করেছি। আপনি বলেছেন যে কিন্তু- আপনার ফ্যামিলিকে দেখতে পারে না, বন্ধু বান্ধবকে দেখতে হ্যাঁ, পারে না। যে আমার ফ্যামিলিকে টলার করে না, তার সাথে কিভাবে আমি সংসার করি। এবং আমি সেখানে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি তার সাথে। কি ধরনের ধৈর্যের পরিচয় দিয়েছেন? ধৈর্যের, দেখেন আমার ফ্যামিলির, আমি যদি বাইরে থেকে কাজ করে আসার পরে সে আমার মোবাইলের ফোন বুক চেক করে। আচ্ছা, হ্যাঁ, এখন একটা পুরুষ সে বাইরে থাকবে, সে কাজ করবে, হ্যাঁ, সংসারে তার ওয়াইফ তার সংসার দেখবে, ঘর সামাল দিবে। কিন্তু সে যদি আমাকে ওইটুকু বিশ্বাস না করে, স্বামী স্ত্রীর যে বিশ্বাসটা থাকে সেটা যদি না থাকে, তাহলে তো সেটা সংসার হয় অবশ্যই না। অশান্তি, অবশ্যই অশান্তি, সেটাই। আমি ফিল করতে পারছি। কিন্তু আসলে নার্গিস যেটা বিশ্বাস করেছিল যে সে আপনার প্রথম, মানে মানে আপনার প্রথম ভালোবাসা হলো নার্গিস। তো সেটা নিয়ে আসার পর যখন দেখে আরো ২ জন স্ত্রী নিয়ে আপনি সংসার করছেন, তখন আসলে একটু সন্দেহ স্বাভাবিক মানুষদের কিন্তু আপা, মধ্যেই এখানে হবে। কথা হচ্ছে, আমি ওর সাথে যখন সম্পর্কে জড়িয়ে যাই বা ওকে আমি ভালোবাসি, তখন আমি আসলে আমার অতীতটা ভুলে গিয়েছিলাম। যাতে আমি বিয়ে করেছি বা ওর প্রেমে পড়ে আমি আর কিছু অন্ধ ভাবতে পারি হয়ে নাই। গিয়েছিলেন। অন্ধ হয়ে গিয়েছিলাম। তাই আপনি বলতে ভুলে গিয়েছিলেন যে আপনার আরো হ্যাঁ, স্ত্রী ওই জায়গায় আমি আছে। তার সাথে ওটা লুকিয়েছি, যাতে আমি ওকে ভুলতে পারবো না, আমি ওকে আমার কিন্তু হাতছাড়া করতে পারবো না। নার্গিস তো লুকায়নি, সে যে বিবাহিতা সেটা কিন্তু না, আপনার সাথে সেটা সে শেয়ার আমাকে করেছে। বলেছে, আমার সাথে বলেছে। কিন্তু সে এও বলেছে সে তার ফ্যামিলি থেকে বা বাইর হতে পারে না, তার শ্বশুর বাড়ি থেকে সে বের হতে পারে না, একেবারে বন্দি কারাগারের মতো থাকতে হয়। হ্যাঁ, সে ওখান থেকে বের হতে চায়, একটু মুক্ত পাখির মতো একটু ডানা মেলে উঠতে এখন চায়। আপনি আর নার্গিস আলাদা হলেন কিভাবে? এখন দেখেন, যার ভিতরে এত ছলনা থাকে বা এত কিছু থাকে, তার সাথে তো থাকা যায় না। এবং সে কিছুদিন থাকার পরে বিভিন্ন তালবাহানা করার পরে আমার সাথে বিভিন্ন ঝগড়াঝাটি করে। কিন্তু আমার সাথে সে যেভাবে এক হওয়ার কথা ছিল সেভাবে কখনো আমরা এক হতে পারি নাই। হ্যাঁ,
সে তো এক হওয়া তো দূরের কথা, সে আমার সাথে এভাবে থাকার পরে কিছু তালবাহানা করার পরে আমার কাছ থেকে ঝগড়াঝাটি করার পরে সে আমার কাছ থেকে যেভাবে ওর প্রথম স্বামীর কাছ থেকে পালিয়ে গিয়েছিল, আমার কাছ থেকেও সেভাবে আমার কিছু টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালিয়ে চলে আসে তার আগের স্বামীর কাছে। নার্গিস চুরি করে পালিয়েছে? হ্যাঁ, নার্গিস আমার কাছ থেকে কিছু গয়নাগাটি এবং কি টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে এসেছে। অথচ- আমি অবশ্যই এই ব্যাপারে একটা মামলা করেছি তার বিরুদ্ধে। আচ্ছা আচ্ছা, তারপর ওর ওর আগের হাজবেন্ডের কাছে যে ও টাকা পয়সা নিয়ে চলে গেল, তো ওর আগের হাজবেন্ডের তো টাকা পয়সার সমস্যা আছে বলে আমি জানি না। আমি তো নার্গিস তো নিজের মুখেই বলেছে যে তার হাজবেন্ড বা শ্বশুর বাড়ির দিক থেকে অর্থের কোনো সমস্যা নেই। হ্যাঁ আপা, এটা ঠিক আছে, কিন্তু ওটা তো ওনাদের একটা বিজনেস। সমাজের ভদ্র শ্রেণীর মানুষদের সাথে, পুরুষদের সাথে সে ভালোভাবে ভালো ব্যবহার করবে, ভালো আচার আচরণ আপনি করবে, বলতে তাদেরকে চাচ্ছেন পটিয়ে- এটা হলো সরকার সাহেবের বিজনেস, ব্ল্যাকমেইল করা? হ্যাঁ, ব্ল্যাকমেল করা। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি। উম, হ্যাঁ, তাহলে তো আমার সাথে এরকম করতে পারে না। তারা কিভাবে আমার সাথে আমাকে পটিয়ে পাটিয়ে সে আমার সাথে বিয়ে করে কিছুদিন সংসার করে। কিন্তু আপনার এই যে নার্গিস, আপনার এই প্রাক্তন স্ত্রী যে কিনা পালিয়ে আসতে সমর্থ হয়েছেন, তিনি তো অভিযোগ করছেন অন্যরকম, যে আপনি আপনার এই সকল স্ত্রী বা বান্ধবীদের সাথে অন্তরঙ্গ মুহূর্তে যান এবং সেটার ভিডিও ধারণ করেন, এবং সেই ভিডিও আপনার বাইরে প্রকাশ করার বা মানে মার্কেটে ছেড়ে দিয়ে তাদের সম্মানহানি করবেন, তাদেরকে সমাজে নিচু করবেন, এইরকম ভাবে ভয় ভীতি দেখিয়ে, যাকে বলে ব্ল্যাকমেইলিং, এটা করে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন। আরে আপা, আপনি এই 20 শতকে এসে এখন এটা বিশ্বাস করেন কাউরে ব্ল্যাকমেল করা যায়, তাও আবার ভিডিও দিয়ে? আর একটা কথা আপনাকে বলি, আপনার কাছে যদি কোনো প্রুফ থাকে তাহলে আমাকে দেখান। আমার আমার অশ্লীল ছবি আমি দেখতে প্রস্তুত, কারণ এরকম আমি কোনো কিছু করিনি। কিন্তু একজন নারীর অশ্লীল ছবি তার পরিবার দেখতে প্রস্তুত নয়। সেটা তো আমি আপা জানি না, কারটা দেখতে প্রস্তুত কারটা দেখতে প্রস্তুত না সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে যদি কোনো এরকম কোনো আপনার কাছে কোনো প্রুফ থাকে আমাকে দেখান। আপনি যেই কথা বলবেন আমি সেটা মেনে নিতে রাজি আছি। আপনার কাছে যদি কোনো প্রুফ থাকে যে হ্যাঁ আমি এরকম করেছি, ভুল করেছি, এটা আপনি স্বীকার করতেই পারেন। আপা, আমার পক্ষ থেকে আমি বলতেছি আমি কোনো ভুল করিনি, কারণ আমি ভুল করেছি এটাই, ওকে বিশ্বাস করে ওকে বিয়ে করেছি। এবং আপনি ওর নামে মামলা দিয়েছেন, তাই হ্যাঁ, আমি ওর বলছেন? নামে মামলা দিয়েছি। আপনিই মামলা দিয়েছেন যে হ্যাঁ। কিনা ব্ল্যাকমেইল করে? হ্যাঁ, যে উনি ব্ল্যাকমেল করেছে, এই কারণে আমি ওর নামে মামলা দিয়েছি। উনি ব্ল্যাকমেইল করেছে বলে? হ্যাঁ। আপনি এখন আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আমি আপনার প্রতি সেই জন্য সত্যি সত্যি কৃতজ্ঞ যে আপনি এসেছেন, আপনি কথা বলছেন। নার্গিসের সাথে কথা বলেছি, সরকার সাহেবের সাথে কথা বলেছি, আপনার সাথে কথা বলছি। সরকার সাহেবের কাছে প্রমাণ আছে, নার্গিসের কাছে প্রমাণ আছে, কিন্তু আপনি বলছেন যে প্রমাণ দেখাতে পারলে আপনি মেনে নেবেন যে আপনি কোনো একটি অন্যায় কাজ করে থাকেন নারীদেরকে নিয়ে। এখন আপনি কি চান, নার্গিস আপনার কাছে ফিরে যাবে, নাকি ওই কেসটা দিয়ে আপনি কি নার্গিসের কাছ থেকে আরো অর্থ আশা করছেন? আপা, যে আমার সাথে প্রতারণা করে চলে গিয়েছে তার সাথে কি একসাথে থাকা যায়? যে আমার ফ্যামিলিরে সম্মান করে না তার সাথে কি একসাথে থাকা যায়? তো সে যদি চলে গিয়ে তার স্বামীর কাছে ভালো থাকে, থাকুক, কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমার টাকা পয়সা আর যে গহনাগাটি ওনারা নিয়ে চলে গেছে ওই টাকাগুলো আমার ফেরত দিয়ে দেব। আমি আর তাদের বিপক্ষে আর লাগবো না। ঠিক আছে, আপনার সামনেই এখন ওনারা দুজন আসবে, কথা বলবে, এই কথাগুলো আপনি তাদেরকে বলুন। তবে আপা, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি ওদের মুখ সমাজের সামনে তুলে ধরবেন, যাতে আমার মতো পরিস্থিতির শিকার আর কারো না পড়তে হয়। আর যদি আপনার কোনো মুখোশ ওনারা উন্মোচন করে দেয়? আপনি যে পদক্ষেপ নেবেন আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, আমি তা মেনে নেব। ওকে, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এখন মুখোমুখি হবেন রমজান সাহেব, সরকার সাহেব এবং নার্গিসের। এবং আমি আজ এই অনুষ্ঠানে এই প্রথম চাইবো বাদী হবে দুইজন, বিবাদী একজন। দেখি না রেজাল্ট কি দাঁড়ায়। আজ আপনি বিবাদী, রমজান সাহেব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই অপ্রিয় সত্য অনুষ্ঠানে। আজ এই স্টুডিওতে এই প্রথম এমন একটি ঘটনা ঘটলো যেখানে বাদী দুইজন, বিবাদী একজন। আমি কিচ্ছু বলবো না, যা কথা বলার, যদি সেখানে কোনো ভুল থাকে সেটাও আমরা জানতে পারবো, যদি ভুলটা অনেক বড় থাকে যা ক্ষমার অযোগ্য সেটাও আমরা জানবো তাদের মাধ্যমেই। তার আগে আপনাকে বলি, আপনাদেরকেও বলি, আপনি বলছেন রমজান সাহেব যে ওনারা দুজন আপনাকে ব্ল্যাকমেইল করছে, আর আপনারা বলছেন আপনাদেরকে রমজান সাহেব
ব্ল্যাকমেল করছে, মানে নার্গিসের মাধ্যমে সরকার সাহেব আপনাকে ব্ল্যাকমেল করছে রমজান সাহেব, এই তো আপনারা কথা বলেছিলেন, আপনি তো আমাকে জি। এটাই জানিয়েছেন। আমি তো মাঝপথে এসে আসলে এমন একটা জায়গায় চলে এসেছি, কতটা সত্য বা কতটা মিথ্যা, কতটা ভনিতা, কতটা আসলে ভিকটিম আপনারা আপনারা সেটা আসলে বুঝতে পারছি না। আপু ও যা বলেছে ডাহা মিথ্যা কথা বলেছে। কিন্তু উনি বলছেন প্রমাণ দেখাতে না পারলে তো এটা। আপু আমার কাছে তো প্রমাণ আছে, ও যে ভিডিও ফুটেজটা দেখিয়েছে এখন আমি আপনাকে দেখাই, দেখুন দেখুন আপু। আপু আপনি ওনার এখন যে উনি যে কথাটা বলছে, আপনি ওটার উনি প্রমাণ দেখার সমস্যা নেই, আপনি ওনার ডকুমেন্ট দেখেন, আমি ওটা দেখতে রাজি আছি। আর সরকার সাহেব আপনাকে একটা কথা বলে দিই, আগেও বলছি এখনো বলতেছি। কি কথা বলবেন? হ্যাঁ, আপনি যে কথাই বলেন ভেবেচিন্তে সুস্থ মস্তিষ্কে কি কথা আপনার বলবেন। সাথে আর ভেবেচিন্তে কি কথা বলবো? চুপ কথা করেন আপনি। বললেই কথার মাধ্যমেই এই কি সে পেঁচে কথার পড়ে মাধ্যমে? এবং কি সারতে পারে। তো আপনি আমি একটু বাড়াবাড়ি কথা বলি, সে বাড়াবাড়ি মোটেও করবেন না। বাড়াবাড়ি করেনি, তোমার জন্য আমার লাইফটা হেল হয়ে গেছে, সে কি বাড়াবাড়ি করলো? আমার জন্য লাইফ অবশ্যই আমি আমার সাজানো সংসার ফেলে তোমার সাথে চলে গেলাম, এখনো বলছো যে আমরা বাড়াবাড়ি করছি। তোমাকে তো আমি স্বাধীনতা দিয়েছিলাম, কি তাহলে স্বাধীনতা স্বাধীনতার দিয়েছো? পরিণতি আমি কি দিয়েছো? স্বাধীনতার জন্য কি আমার করেছি? অর্থ টাকা করি তোমার কি ছিল? সয়নাগয়না সবকিছু নিয়েছো। ছিলটা কি ওসব তোমার? এনেছো কেন? ছিলটা কি তুমি তো তোমার? আমার সাথে তোমার ঝগড়া হাতে করেছো। ছিল মানুষের কাছ আরে থেকে নেওয়া। তোমার বিশ্বাস আমি করাটাই আমার এটা ভুল কি ছিল। ছিল? আমি জানি তিন আর নম্বর তোমাকে ওয়ার্ড বিশ্বাস থেকে করাটাই আমার ভুল 6-7টা ছিল। ওয়ার্ড আপনি আছে। মূলত, আমি একটু কথা বলতে চাই, উনি জানেন যে উনি 3 নম্বর স্ত্রী। আরে আপা আপনি কিছুই জানেন কথা না। বলতে বলতে আপনি কিছুই জানেন না। আপনি শুনেন, আপনি একটু থামুন উনি না, উনি আমাকে আমাকে- কথা বলতে দিচ্ছেন না, আমাকে একটু বলতে উনি দিন। যেহেতু আপনি সামনে আছেন, দেখেন কত বড় কথাটা একটু বেয়াদব। শুনুন। উনি কথা বলতে বলতে নিজে স্বীকার করেছেন আপনি মূলত তার চতুর্থ স্ত্রী। আমি হ্যাঁ আপা, চতুর্থ ওইটা না আমি গো। মানি আপা। আমি উনি আমার চতুর্থ ষষ্ঠ, স্ত্রী। চতুর্থ তারপরে একটা কথা বলেছে। শুনেন, তাহলে আমারই কি শব্দ মধ্যে শৈলে হতে পারে চতুর্থ? আমারই যদি শব্দ হয়, তাহলে আপনি আমার কথা শুনেন, তারপরে ওনারা বলতে একটু দেন। থামতে হবে, তাহলে একটু একজনকে তো বলতে হবে, তাই না? থামতে হবে আপনাকে। আমরা দুজন মানুষকে একটা মানুষের নামে আপু, ষষ্ঠ আপনি মানে ভিডিও কি? ফুটেজটা দেখুন। হ্যাঁ দেখবো, ষষ্ঠ মানেটা কি? আপনারা দুজনেই একটু চুপ থাকবেন। ষষ্ঠ মানে 6 নাম্বার। আপনি তার 6 নম্বর স্ত্রী? জি। কিভাবে? আপু, এই একটু যদি কথা কোনো বলতে proof দিতে দিতে বলেছি। হয়, আপনাকে বলেছি চুপ তাহলে থাকতে। আমি আপনি যে বিচার করবেন, আপনাকে আপনার এই বল- প্ল্যাটফর্মে যে বিচার করবেন, আমি সেই বিচার মেনে নিব। আমি কোনো তাহলে আমি বিচার একটা করতে- কথা বলি, না, 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 আমার না, সব না, ভুল যদি আমি মেনে আমারই হয়, আমি মেনে বিচারের নিলাম। জন্য আসলে সেটা কথা আমার শুনতে business। হবে। হ্যাঁ, এটা ওকে আমি প্রতারণার ফাঁদে ফেলিয়েছি। যদি ওই যদি প্রতারণার ফাঁদে আমি ফেলিয়ে থাকি, তাহলে আমি তো সব জানি। ওর বিয়ে হয়েছে, ওর শ্বশুর শাশুড়ি আছে, ওর বাবা মা আছে। একটু আস্তে তাহলে আস্তে, ওর কি সবাই দায়িত্ব আস্তে, ছিল সবাই না? আস্তে, সবাই আস্তে। আপনাদেরকে একটু থামতে হবে, ওনাকে কথা বলতে দিতে হবে। আপনি কেন কথা বলতে দিচ্ছেন না? যখন একজন কথা বলবে তখন শুনতে হবে, অন্যদেরকে শোনাতে হবে। হ্যাঁ, আপু, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলবে আমি তো বলবে। ওনাকে আপু শুধু আপনি দিতেছি। বলছিলেন ষষ্ঠ, কিভাবে? আমি জানি যে আমি তার তৃতীয় স্ত্রী। তৃতীয় স্ত্রী তো পরে জেনেছি, যখন তার সঙ্গে পালিয়ে গেলাম তখন তো আমি তার জান পড়ান, সে তো আমাকে অক্সফোর্ডে পর্যন্ত পড়াতে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, বলেছেন আপনি। তখনই আমাকে নিয়ে যাচ্ছিল। বাসায় আসার পরে জানি যে আমি তৃতীয় তৃতীয়। স্ত্রী। হ্যাঁ। এরপরে আমি আস্তে আস্তে করে জানি বিবাহ প্রতিশ্রুতি দিয়ে ফেক বিয়ে, যেটাকে আপু আমরা বলি, এই ফেক করে আরো 6-7টা আছে। তাহলে আপনার কাছে যদি চতুর্থ স্বীকার করে থাকে, আর আরোগুলো তো আমি নিজে জেনেছি, এটার কি প্রুফ সে দিবে? এটা সম্পূর্ণ মিথ্যে কথা। উনি আপনার ফোন, আপনি যেটা কমপ্লেইন করলেন যে আপনার ফোনের লক খুলে আপনার ফোন উনি দেখেছে, হ্যাঁ। তা উনি তো এভাবে তো তার ইয়েটা পেয়ে। একজন মানুষের সর্বোচ্চ 2টো আইডি থাকতে পারে, একটা পেজ আর একটা প্রোফাইল। তার 10টা আইডি। 10টা আইডি? হ্যাঁ, এবং সেটা আমার 10টা আইডি আমি নিজে জানি না। আপু 10টা নামে, কখনো প্রিন্স, কখনো হচ্ছে গিয়ে রাজকুমার, কখনো বা এইটা, কখনো বা সেটা। 10টা। আমাকে লন্ডনের পিক দিয়ে 100 ছবি আছে। যে আপা, আমি আপনাকে তাহলে একটা কথা একটা বলি। মানুষ বাংলাদেশে যে থেকে কি লন্ডন? আপনি কি ইংল্যান্ডে থাকেন? কখনো না না, গিয়েছিল সেটা কিনা? তো বড় কথা না। না, আমি অবশ্যই। কোথায় থাকি, কোথায় কি অবশ্যই করি বড় না কথা, করি, কারণ সেটা আপনি বড় কথা ওনাকে না। ছবি পাঠিয়েছেন। আপনি ওকে সে প্রশ্ন লন্ডন করেন। থেকে আসছে, যখন থেকে তাহলে তার সাথে ওকে কেন বিয়ে কথা বলবো? ওরে বিয়ে করার পরে আমি ঠিকমতো বাইরে যেতে পারি না, ওই আমার ফোন বুক লিস্ট করে, আমার বন্ধু বান্ধব আসতে পারে না, আমার আত্মীয় স্বজনের সাথে মিসবিহেভ করে। সো যে মেয়ে শুধু আমারই দোষ সবকিছু, আমি মেনে নিলাম, আমি কালপিট, আমি এটা আমার বিজনেস। তারপরও যদি ওই যদি এটা আমার বিজনেসই হয়ে থাকে, আমি তো ওর সম্পর্কে সব জানি। আমি খারাপ, আমি টাউট, আমি বদমাইশ, ওই তো সবকিছু ওর সম্পর্কে তো আমি সবকিছু জানি। ওর বিয়ে হয়েছে, ওর বাবা মা আছে, ওর শ্বশুর শাশুড়ি আছে, ওর শ্বশুর বাড়ি থেকে ওর কোনো স্বাধীনতা দেয় না। তাহলে ওইখানে আমার সম্পর্কে জানে না, ওইটা কি তার অধিকার ছিল না? এটা তো আমারও আপু, অধিকার যখন থেকে আমি একটা সব মানুষ জেনেছি। সম্পর্কে থাকে, সে তো জেনেই নিয়েছে। আমি পৃথিবীর সম্পর্কেই কিছু জানি না, তাহলে তার সম্পর্কে কিভাবে জানি? এ টাউট
আমার বউকে কিভাবে পটায়া নিয়ে আরে সরকার সাহেব আপনি কথা বলেন না, যে বউরে নিয়ন্ত্রণ করতে পারে না সে আবার আরেকজনের ইয়ে করতে পারবে। আপনি কথা বলেন না, আপনি থামেন। আপনি আপনি কি তাহলে করতে 6টা পারেন বিয়ে সেটা কেন আমি করলেন? আপনি কেন তাহলে 6টা বিয়ে করলেন? আমি তো বলছি এটা আমার বিজনেস। নিয়ন্ত্রণ হ্যাঁ, যেটা আমার বিজনেস আমি মেনে বিয়ে নিয়েছি, করে এটা আমার business বিজনেস। যাবো? তাহলে এই- তাহলে বিয়ে ওর তো এটা করে অধিকার একটা ছিল, মানুষ business এটা আমার হয়, জানা, এটা বলেন। এটা জানা, সে না জানে আমাকে কেন আচ্ছা, বিয়ে এখন করছে। এখন আপনার বিজনেসটা কেন ব্ল্যাকমেইল কেই আপনার বিজনেস হিসাবে নিতে আমার হবে? বেঁচে থাকতে হবে তো, আমি বেঁচে থাকতে বিজনেস চাই। হয় কিভাবে আপনি আমি তাহলে ভালোভাবে আপনি বেঁচে স্বীকার থাকতে চাই। করছেন যে সরকার সাহেবের কাছে যে ভিডিওটা আছে সেটা আপনার করা, নার্গিসের কোনো বাজে ভিডিও? হ্যাঁ, এটা যে আমার করা বাজে ভিডিও, আমি তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য এটা করেছি, কিন্তু আপু, ওনাদেরও তো দায়িত্ব ওদের ছিল, এটা পাঠিয়েছে, জানা। আমার কাছে আমি তো কি জানি? প্রমাণটা আছে। আপনি নিঃস্বার্থে আপনি প্রমাণটা দেখেন। সরলভাবে মাইনে নেবেন একটা মানুষে অপরিচিত, তার সাথে সিলেট চলে যাবেন, একসাথে থাকবেন, তারপর আবার তার সবকিছু নিয়ে চলে আসবেন, এটা তো হয়। যার আমি profession আমি আমি বাটপারি, কালপিট, ঠিক আছে, যার profession আমি মাইনে বাটপারি, নিচ্ছি, তার কাছে আমি আপনি কি আনতে যেগুলো- পারি? তাহলে ওনার কি দোষ নেই, আমি ওনার কি কি ভুল ছিল, নেই? আমি সরকার বাড়ির বউ, সরকার বাড়ির একটা নাম আছে, ওর কি হ্যাঁ, ছিল সরকার জড়িয়ে বাড়ির আসছে? নাম আছে, আপনি যে সরকার বাড়ির কি নাম রাখছেন ওটা তো বোঝা যায় আপনার আচরণ আমি তো থেকে। সেটা এই, বলেছি, চুপ কর। চরিত্র থেকে তো সেটা সেটা বোঝা যায়। আমার সরকার বাড়ির চরিত্রে কি দিতে নাম? হবে না। আরে ভাই আপনি থামেন, এই, কি আপনি থামেন? কি আরেকজনের বলবেন এটা চরিত্র আপনার নিয়ে তোমার কথা আমার বলতে জানা হবে না। আছে, তোমার আর আপনি যে চরিত্র কতটুকু লোক, দেখতে পারবেন আরেকজনের সেটাও আমার জানা আমার আছে। কি জানা আছে তোকে যদি আমি জায়গা মতো পাই না একেবারে ওই এমন নারীদের দেখি। এই আপনার মতো ছাগলদেরই কি দরকার। ছাগল এই মুখ সামলায় কথা বলবি। আপনার মুখ সামলে কথা সরকার বলবেন। সাহেব, সরকার সাহেব আপনি বসেন বসেন বসেন। অভদ্র বসেন। একটা মানুষকে তুমি দেখেন মানছো কিভাবে না। রাগি আসে, হ্যাঁ, এটা তাদের ব্যবহার, তারা সব- ছাগলের বাচ্চা এটা তার ব্যবহার, চোদ্দ তার গোষ্ঠী business ছাগল। না ভাই। আপনি কিভাবে বললেন আপনি নারীদের নিয়ে বিজনেস করেন? নারীদেরকে ব্ল্যাকমেইল করে কিভাবে বিজনেস করেন আপনি? এটা কোনোভাবেই মেনে নেবার মতো নয়। এদেরকে পুঁতে রেখে তারপরে পাথর নিক্ষেপ করা উনি উচিত। অনেক সাহসী যে উনি আজকে এইরকম একটা প্রতিবাদী নারীর ভূমিকা এসেছে, নিজের লাজ লজ্জা সম্মান, কারণ ওনার পাশে তারপরে তো ওনার স্বামীর সম্মান সব ধূলিসাৎ করে দিয়েছে আপনার। সেটা তো আপনি আপনার যেটা মতো বলছেন, মানুষের আপনি তো ওনার কারণে। পক্ষ নিয়ে কথা বলতেছেন, এটা হয় না আপনার। না 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 আপনি এই ওনার ওনার সম্পর্কে পক্ষ জানতে নিয়ে হবে, কথা বলছে উনি না। কি ধরনের মেয়ে, সে তার স্বামী উনি ধন কি সম্পদ ধরনের আছে, মেয়ে টাকা মানে? পয়সা আছে, তার এই যে পারিবারিক কাজ এটা? অনেক পরিচয় আছে। পারিবারিক তাহলে আমার মতো এখন দোষ সব পরিচয়হীন একটা মেয়ের। উচ্চ একটা যে কালপিটের সাথে কেন বেঁকে চলে আপনি গেছে? যখন কেন একটা পালিয়ে মেয়েকে গেছে? লোভে ফেলবেন, ফাঁদে ফেলবেন, সেটা কোনো দোষ নয়। আর আপনি একটা মেয়ের দিকে আঙুল তুলবেন যে সে কেমন মেয়ে। আমি যেমন ওর সবকিছু জেনে তাকে ভাগিয়ে নিয়েছি, আমি সে তো আমার আগেই সম্পর্কে বললাম, জানতো। আমি কিভাবে জানবো? আপনি যদি এখন সে নিজেকে কেন? নিজেকে সব দোষ আমার। ছয়টা মানুষ মেয়ের মানে সর্বনাশ করে আরে নিজেকে আপা, আমি তো আগেই করেছি, নিজেকে ওইটা আমার রাখছেন। বিজনেস। বিয়ে বিজনেস blackmailing কি করে ওর business হয়? বিজনেস এটা কত নোংরা, একে কেন আপনারা শোতে ডাকেন? কেন এই ধরনের লোকদেরকে আপনারা পাথর নিক্ষেপ না, করেন না, না? আমরা ডাকিনি, আপনার জন্য ডাকা হয়েছে। ওকে তো পাথর নিক্ষেপ করে কেন আমরা পুঁতে রাখছি না এই ধরনের কালপিট গুলো? আমাদের শো আসলে কাউকে পাথর নিক্ষেপ করে পুঁতে রাখার মতো না। আমরা মানুষের সামনে আরেকজন মানুষের ভুল ভ্রান্তি তার মুখোশটা খোলার চেষ্টা করি। আপনি আপনার মুখোশ খুলে ফেলেছেন। আপনার কাছে অনেক উনি কেন বিচার করা যায়? বিচার বুদ্ধি ওনার কি নাই? উনি তো অবশ্যই মানুষ, তাই না? বিচার বুদ্ধি আছে আল্লাহ- বিধায় আজকে আল্লাহ একটা সবারই প্রোগ্রামে সৃষ্টি, এসে মানুষের সৃষ্টি সেবারা জীব কথা হিসেবে বলতে পাঠিয়েছে। দিও। আজকে তাহলে একটা উনি বিচার কি- বুদ্ধি আছে বিধায় একেবারে আমি আমার আল্লাহ আল্লাহ মানুষকে হয়ে জানাতে গেছে। চাই। তুমি কি ওলি হয়ে গেছো? আমি ভাই, আমি তো আগেই বলছি, মানুষের আমি সর্বনাশ করে এখন আমার মানুষের সম্মান কালপিট তো তুমি। আমি সুইসাইড নিয়েছিলাম, সেই সুইসাইডের থেকে আজকে আমি আমার কথা বলতে এসেছি, যেন আমার মতো কেউ ফাঁদে না পড়ে। এত বড় অন্যায় অবিচার, এত নোংরা একটা কাজকে পেশা হিসেবে বলবেন আর আল্লাহকে টানবেন আপনার সাথে, এটা তো সবথেকে আল্লাহ তাআলার সবথেকে বড় গজব আপনার উপর নাজিল হবে। অবশ্যই ওর পড়বে, মা বোন অবশ্যই নেই তো, গজব পড়বে। ওর পরিবারে মা বোন নেই, এই জন্য এটা মা বোন রিয়েলাইজ আপনাদের করতে আছে। হবে। অবশ্যই থামুন, আপনারা একটু আপনাদের তো থামুন মা বোন আছে। ভাই, আপনারা একটু থামুন। আপনি যথেষ্ট বুদ্ধিমান একজন মানুষ। একজন বুদ্ধিমান মানুষ না হলে আপনি অগণিত নারীর মন জয় করতে পারতেন না। আপনার হাত দুটো তো সুস্থ না? পা হ্যাঁ, সুস্থ? সুস্থ। শরীরে কোনো বড় রোগ আছে কি? না। আপনার মস্তিষ্ক তাহলে সুস্থ, কারণ আপনি সূক্ষ্ম বুদ্ধি দিয়ে এইভাবে নারীদেরকে আপনার জালে ফাঁসান। তা এত বুদ্ধিমান একজন মানুষ আপনি কেন সৎ পথে উপার্জন করেন না? আপনি কেন মানে অন্য কোনো উপায়ে নিজের পেশা হিসাবে গ্রহণ করতে পারেন না? হ্যাঁ, দেখেন আপু, সবাই অনুশোচনা বোধ নেই, কিঞ্চিত। সবাই আমি একটা ওনার পেশা কাছে হিসাবে শুনতে বেছে চাই। নেয়, তাই না? আর আমি বুঝতে পেরেছি খুব শান্তিভাবে, খুব সুখে এই পেশাটা বেছে নিলেই বাঁচা যাবে। তো আমি এটাই বেছে নিয়েছি। তো এই ক্ষেত্রে যদি আমার টাকা দরকার ছিল, তাই আমি এটা বেছে নিয়েছি। একের পর এক নারীকে ভোগ করবেন, সেই নারীদের কাছ থেকে অর্থ পাবেন, আপনার কোনো পরিশ্রমই করতে হবে না, শুধুমাত্র একটা যন্ত্র লাগবে, হ্যাঁ, laptop। এটা এত সহজভাবে অনুশোচনা বোধ নেই। আপনারা
হতে কেউ পারে কথা না। বলবেন না? হ্যাঁ, আমি আপু, ও কি বলছে? ওনার মতো ওকে কি বলছে? কিঞ্চিত মনে ওকে তো হয় এই আপু। মুহূর্তে প্রশাসনের কাছে আপনি কি ফোন করা জানেন? দরকার। আপু, আপনি কি জানেন? আপনি বলেন, আমি প্রশাসনকে ফোন করি। আপনি কি জানেন যে আপনার প্রশাসনকে ফোন করতে হবে না, যা ফোন করার করলে? প্রশাসনই করবে। হ্যাঁ, সমস্যা করবে। অনুশোচনা বোধ সরকার নেই সাহেব, আপু। আমার একটা প্রশ্ন আছে ওনার কাছে, প্লিজ আপনি উত্তেজিত হবেন না। আপনি কি এটা মানেন যে আপনি যখন একজন নারীর ক্ষতি করছেন, তার সাথে তার পরিবার, তার ভাই বোন, বাবা মা, কখনো স্বামী, কখনো সন্তান, সবাই ভিকটিম হচ্ছে? সেটা তো আমার ভাবনার বিষয় না, সেটাও নারীর ভাবনার বিষয়। সে ভাববে, সেটা আমার ভাইবা কি লাভ? আমার দরকার টাকা, আমি টাকা পাইতেছি, আমি এনজয় করতেছি, আমার লাইফ আমি সুন্দরভাবে সাজাইতেছি। বাটপাড়ির একটা সীমা থাকে, সীমা আপনি থাকে। কি ফোন ইউজ করেন যেখানে আপনার ইংল্যান্ডে থাকেন, কখনো আপনি ইউএসএ তে থাকেন, কখনো আপনি মালদ্বীপে থাকেন? জার্মানেও থাকে কখনো। আপনি এই যে ছবি এডিট করেন নাকি আসলেই যান? না, এডিট করা হয় এগুলো। আচ্ছা, এই আপনার কি টিম আছে? না, আমি একাই। কতটা পারদর্শী এই চিন্তা করো পারদর্শী যে। বলবেন না, এটা আমার দক্ষতা। আমি এটা পারি, দক্ষতা, তাই আমি এটা দক্ষতা, মানুষকে ব্ল্যাকমেলিং দক্ষতা, মানুষের বউকে ভাগিয়ে নিয়ে এসে মেয়েদেরকে ভাগিয়ে নিয়ে আসা দক্ষতা। আরে এত- বাংলাদেশে থেকে লন্ডনে, বাংলাদেশে থেকে জার্মানি, এত ফ্রান্সে মেয়েকে দক্ষতা। ভাগিয়ে নিয়েছে, এসেছে, তারা কি বোকা নাকি? তারা এসেছে অবশ্যই কেন? বোকা, তারা- অবশ্যই বোকা। তাদেরকে ব্ল্যাকমেল করার সমস্ত আমি পারি, এটা আমার দক্ষতা। অনেকে যেতে পারেনি, অনেক যত্ন করে, হয়তো অনেক অনেকে মরে সুন্দরভাবে গেছে। আমি গুছিয়ে এনে তারপর এটা কি করি। গুছাইছো এটা তুমি? গোছানো, হ্যাঁ, এটা গোছানো। এটা গোছানো, এর নামই জীবন। এর নাম জীবন। জীবন না, এর নাম জীবন না। এইটার নাম সাইকো, এটার নাম জীবন না। আপনি আসলে অন্যায় করছেন। আপনার এটা করা একেবারে উচিত নয়। আমি তো বিচার করতে বসিনি, আমি আপনার বিচার করতেও পারি না, কিন্তু আমি আপনাকে অনুরোধ করবো, আপনি আপনি যথেষ্ট বুঝেন না। বুদ্ধিমান, আমি তো আপনাকে আগেই আপনি বলেছি, আপা। কোনো সুস্থ চিন্তার পেশা গ্রহণ করুন। আপনি পারবেন। কখনোই পারবে না আপু, আমি চেষ্টা করেছি, তার দ্বারা কখনোই সম্ভব না। একই কথা, এটার থেকে সহজ পথ আমার কাছে কিছু নেই। বোঝাতে হবে ভাই, এরকম আপসেট একে হয়ে একে থাকে। কখনোই হবে না আপু, একে আইনের আওতায় দেওয়া হোক। এ কখনোই অ্যাডিক্টেড, এ কখনোই এইগুলো মেয়েলি বিষয়ে সে খুব পারদর্শী। এর থেকে সহজ মানে সুলভ তার কাছে আর কোনো পথই নেই। আপু, ও চেষ্টা করুন যদি আপু। এখানে আসবে আমি জানতাম, তাহলে আমি আসতাম না। কেন আসবেন না? আরে মিয়া, আপনি কি বলেন? হ্যাঁ? আপনার কথাই হয় না মিয়া। কেন কথা আপনি- হয় না? আপনি কি বলতেছেন? আপনি আমি কি নিজের বলছি বউরে মানে? সামলাইতে পারেন না। আমার বউরে হ্যাঁ, সামলাইতে আপনি পারি না, নিজের বউরে শালা, সামলাইতে তুমি পারেন না, আপনি না আমার কাছে ফোন আসেন। দিয়ে নিয়ে আমার আসো, সাথে পাঙ্গা বাটপার। করেন। মিয়া, আপনি জানেন? সে তো হ্যাঁ, আপনি বলবে ভাইটার চলে চিন্তা কথা যাবে, বলেন ভাই। ভদ্রলোক। কি? আবার আপনি আমাকে আজকে এই যে আমাকে ওই যে নিয়ে বলতেছে আসে। আপনি ভদ্রলোক, আপনি অবশ্যই, ভদ্রতা বজায় অবশ্যই রাখেন। ভদ্রলোক আমরা। ভদ্র মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় ভদ্রলোক আপনি আমরা। ওইভাবে কথা বলেন। আমি এইভাবে আপনি কথা বলবো, আপনি রাগ ইউজ করবেন না। আপনি কি ইউজ আপনি করছি? জানেন না আপনি কি তুমি বলতেছেন। তো ছাগলের তিন আপনি নম্বর আপনি আমার বাচ্চা। পিছনে, আপনি আমার পিছনে লাগতে আসবেন এই না। লাগবো না, তাহলে কিন্তু শেষ হয়ে তোকে যাবে। যদি আমি সময় মতো পাই না, একেবারে দেখি ঝুলাইয়া দিব। হ্যাঁ, আপনি যে কি করতে পারবেন আমি ওটা কি তো জানাই করতে আছে। পারি তুই যাই না রাখি। যার বড় এই ছিল জন্য চলে যায়, এই যে বছর আপার বছর সামনে থাকি, সাক্ষী রেখে তারপর বললাম। আবার চলে আসে। বললাম তো, হ্যাঁ, তোকে কি তাহলে যে করতে আপনি কি করতে পারবেন সেটা তো আমি জানি। তারপরে সে একটা বউ নিয়ে আসে, তোমার মতো এরকম 6টা 10টা 15টা বউ নিয়ে বউ আরে, তো না, বউ যার আরে কাছে আপা, বউ। ওটা তো আমার ওইটা তো পেশা। মাত্র নামে আরে উনি তো লেখা। বুঝতেছেন না, ওটা তো আমার পেশা, ওটা আমার বিজনেস। পেশা। দেখো তোমার আমি কি করি। আরে ভাই, কি করবেন যেন ওটা বুঝা গেছে। আপনারা তো একটা ভিডিও দিছি, আর আপনি অনেক ভয় পেয়ে গেছেন। এটা তো মাত্র স্যাম্পল ছিল। কি? আমার কাছে যা যা ডকুমেন্ট আছে তা যদি দেই, শালা, তুই আপনি কি পাগল বলতে হয়ে যাবেন। হ্যাঁ? সরকার সাহেব বলেন আপনি। সরকার একেবারে সাহেব, মুখটা চুপ করে থাকবি। আপনি বেয়াদব, অভদ্র, মেয়ে মানুষের ন্যূনতম সম্মানবোধ মানুষের প্রতি নাই। একটা ভদ্র মহিলা আছে, তার সাথে আপা, কিভাবে কথা আপনি বলতে বিচার করবেন। সেও তো একটা মা। সে আপু, আপনি মা কারো বউ, আপনি চিন্তা করো কত বড় এটা। মেয়ে মানুষ নিয়ে কখনো ব্ল্যাকমেলিং হয়? নারী দিয়ে ব্যবসা, এটা কোন ধরনের ব্যবসা পৃথিবীতে? সুপ্রিয় দর্শক, এমনটাই হয়ে আসছে আমাদের আশেপাশে। কারো কন্যা, কারো সন্তান, কারো স্ত্রী, কারো মা এভাবেই ভিকটিম হচ্ছে প্রতিনিয়ত। তাই সন্তানকে শেখান, নিজে শিখুন, নিজে বুঝুন এবং জানুন আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মা কার সাথে কথা বলছে, কোনো ভুল ফাঁদে পা দিচ্ছে না তো। আমরা চাই রমজানের মতো এমন মানুষদের বিচার হোক। আর হ্যাঁ, আমরা কোনো ধরনের মিথ্যার আশ্রয় আপনাদের সামনে নিই না। এই অপ্রিয় সত্য অনুষ্ঠানের প্রতিটি ঘটনা সত্য, প্রতিটি চরিত্র কাল্পনিক। আগামী অনুষ্ঠানে আমি থাকছি, নাজরিন হাসান চুমকি, আপনাদের সাথে। দেখা হবে, সেই পর্যন্ত সকলেই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, সাবধানে থাকবেন।